সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রতিবারের ন্যায় প্রতিনিয়ত আমরা যে সলভিং প্রোগ্রামটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভিং নিয়ে। কিভাবে বায়োলজিকে আপনাদের পূর্ণাঙ্গ অ্যান্সার করে দেওয়া সম্ভব হয়, সেই জায়গা থেকে আমরা শুরু করতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির আজকে সলভিং প্রোগ্রাম 2019-20 কোশ্চেনের সলভিং নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি। আচ্ছা, সেই জায়গা থেকে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি মোহাম্মদ মাইনার এফিন অর্পণ, আপনাদের বায়োলজি ইনস্ট্রাক্টর। দীর্ঘদিন আপনাদের সামনে হাজির হচ্ছি, আবারও নতুন করে নতুন চমক নিয়ে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আজকের জায়গা থেকে অবশ্যই বলবো 2019-20 যে কোশ্চেনটি ছিল, এটা ছিল অন্যতম কঠিন একটি কোশ্চেন। সো আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে একটু সুন্দর করে দেখতে হবে কোশ্চেনগুলা। আচ্ছা, প্রথমে আসেন আমরা একটু দেখি। প্রথমে বলা আছে শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য, অর্থাৎ বোঝাইতে চাইছে এখানে শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য। আগে আপনাকে জানতে হবে শিখাকোষটা কি বলেন তো। শিখাকোষকে আমরা বলি ফ্লেম সেল। ফ্লেম সেল যেটাকে আমরা বলি রেচন অঙ্গ। কি বলেন তো? রেচন অঙ্গ। এই রেচন অঙ্গ হিসেবে কাজ করে কোথায় এটা বলেন তো? এটা অবশ্যই কাজ করবে প্লাটি হেলমিনথিসে। এটা প্লাটি না, প্লাটি হেলমিনথিসে। প্লাটি হেলমিনথিস, প্লাটি হেলমিনথিসে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি। অ্যান্সার কোনটা হবে বলো তো? ডি অ্যান্সার হবে। আচ্ছা, এবার আসেন পোয়েসি গোত্রের উদ্ভিদের ফলকে কি বলা হয়? পোয়েসি গোত্রের উদ্ভিদের ফলকে বলা হবে ক্যারিওপসিস। কি বলা হবে বলেন তো? ক্যারিওপসিস। অবশ্যই কি বলবো? ক্যারিওপসিস। পোয়েসি মানে কি? যেমন ধান, ধান, গম, এদের ক্ষেত্রে আমরা কি বলবো? ক্যারিওপসিস বলবো। ওকে। যদি বলা হয় বেরি, বেরি বা ক্যাপসুল, বেরি এবং ক্যাপসুল এই দুইটা কাদের ক্ষেত্রে? এটা মনে রাখেন, এটা হবে ম্যালভেসির ক্ষেত্রে। এটা হবে ম্যালভেসি, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হবে এটা বেরি এবং ক্যাপসুল। আচ্ছা চলেন এরপরে আমরা দেখি কোন প্রাণীতে প্লাকয়েড জাতীয় আইস আছে। কোন প্রাণীতে প্লাকয়েড জাতীয় আইস থাকবে? আইস অন্য এক ধরনের হতে পারে, যেমন প্লাকয়েড, সাইক্লয়েড, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, আরো অনেক ধরনের হতে পারে। মনে রাখেন প্লাকয়েড জাতীয় আইস সাধারণত পাবেন কোথায়? এটা পাবেন অবশ্যই হাঙরে। কোথায়? হাঙর। অর্থাৎ যেগুলো হচ্ছে সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক প্রাণীর ক্ষেত্রে দেখবেন আপনারা ত্বকটা সাধারণত একটু সিম্পল লেয়ারে তৈরি হয়ে থাকে এবং এটা পিচ্ছিল জাতীয় পদার্থ থাকে, কিউটিকল জাতীয় মেমব্রেন জাতীয় মতো উপাদান থাকে। এক্ষেত্রে মনে রাখবেন এটা হচ্ছে হাঙরের ক্ষেত্রে আপনি মূলত পাবেন প্লাকয়েড জাতীয় আইস। আচ্ছা, এরপরে আসেন আপনারা পড়বেন পলিজিন। পলিজিনের প্রভাব কোনটি? পলিজিন। পলিজিন কি আপনাকে জানতে হবে যে পলিজিন বলতে আসলে কি বোঝায়। আপনাদেরকে একটা পয়েন্টে শেখায় পলি। পলি মানে কি বলেন তো? পলি মানে কি? অনেকগুলো না, পলি মানে অনেকগুলা, অনেকগুলা জিন। তাহলে অনেকগুলা জিন যখন একসাথে থাকবে তখন আপনি অবশ্যই কি বলতে পারেন? অবশ্যই বলতে পারেন একসাথে যখন পলিজিন থাকবে সেটার নাম কি? একসাথে হয়েছে, তার মানে কি এটা পুঞ্জীভূত হয়েছে। একসাথে হওয়া অনেকগুলো জিনিস তখন হলে কি? একগুচ্ছ, পুঞ্জীভূত। এটার নাম কি? একগুচ্ছ বা পুঞ্জীভূত। তাহলে পুঞ্জীভূত জিন, পুঞ্জীভূত অথবা পলিজিনের প্রভাব কি? পুঞ্জীভূত হওয়া। ডান। এরপরে আসেন পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম কি? পনির তৈরি অলরেডি কিন্তু আমরা পড়েছি এটা, আবারও বলে দিই। পনির মানে কি? পনির মানে হচ্ছে সাধারণত দুধ থেকে পনির তৈরি করা হয়। কি থেকে? দুধ থেকে। আর পনির তৈরিতে মনে রাখবেন ডাইরেক্টলি রেনিন এনজাইম কাজে লাগে। কোন এনজাইম কাজে আসবে? রেনিন এনজাইম। ওকে। যদি বলে পেপেইন, পেপেইন কোন এনজাইমের নাম? পেপেইন হচ্ছে হজম, হজমের জন্য পেপেইন লাগবে, হজমের জন্য। রেনিনের ক্ষেত্রে তো বললামই অ্যান্সার ক্যাটালিজ এনজাইম। ক্যাটালিজ এনজাইম মনে রাখেন রাবার তৈরিতে ব্যবহার করায়। পেকটিন এনজাইম, পেকটিন এনজাইম কোথায় লাগবে? পেকটিন অবশ্যই প্রোটিন জাতীয় পরিপাকের জন্য লাগবে। কিন্তু ডাইরেক্টলি কি পনির তৈরিতে ব্যবহৃত কোন এনজাইম? রেনিন। শেষ। এবার আসেন এরপরে কোশ্চেন, মানবদের ইমিউনোগ্লোবিনের কত ভাগ আইজিজি? কত ভাগ আইজিজি? এটা যদি পড়তে হয় ইমিউনোগ্লোবিন থাকবে অনেকগুলা, যেমন ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন আরো অনেকগুলো আছে, তারপর ইমিউনোগ্লোবিন ই, এমন অনেকগুলো উপাদান থাকবে। ইমিউনোগ্লোবিন জি থাকবে সব থেকে বেশি পরিমাণে, কত পার্সেন্ট? 75%। কত পার্সেন্ট? 75%। ইমিউনোগ্লোবিন এ কত পার্সেন্ট? 15%। এই দুইটা থেকেই বারবার কোশ্চেন আসে, দুইটাই মনে রাখবেন। ঠিক আছে, এর আগেও আমি আপনাকে পড়িয়েছি। ইমিউনোগ্লোবিন জি হচ্ছে সাধারণত মায়ের অম্লার মাধ্যমে, মায়ের প্লাস সন্তান, মা প্লাস সন্তানের মধ্যে কি হয়? অম্লার মাধ্যমে, অম্লা। এবার যদি বলা হয় ইমিউনোগ্লোবিন এ,
ইমিউনোগ্লোবিন এ হবে সাধারণত কি বলেন তো, এটা হবে সাধারণত মায়ের বুকের দুধের মাধ্যমে, মায়ের বুকের দুধ। ঠিক আছে, ডান। এরপরে আসেন মানব দেহে ইমিউনোগ্লোবিন কোনটি পত্রঝরা উদ্ভিদ, যেটা পত্রঝরা, পত্র মানে পাতা ঝরে যায়, সেটার নাম হচ্ছে শরিয়ার অবস্থা। নাম কি বলেন তো, শরিয়ার অবস্থা। এটা সাধারণত গর্জন, গর্জন উদ্ভিদ, কি বলা হয়, গর্জন। এটা কোথায় হবে শরিয়ার অবস্থা? সাধারণত আপনারা জানেন বাংলাদেশে বেশ কিছু জায়গা আছে, যেমন গাজীপুর, তারপর টাঙ্গাইলে মধুপুর, এইসব জায়গাতে কি হয়, পত্রঝরা উদ্ভিদ জন্মায়, এদেরকে কি বললাম, শরিয়ার অবস্থা। হ্যারিটেরিয়া ফর্মস, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। ক্যারিওপস ডেকান্ড্রা, এগুলো কি সব ম্যানগ্রোভ উদ্ভিদ। আচ্ছা চলেন এরপরের কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেনে কি বলতেছে, কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়? তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন হরমোন পিটুইটারি গ্রন্থি নয়? তাহলে পিটুইটারি গ্রন্থি কি মাথা থেকে খরিত হচ্ছে? তাহলে এই জায়গা থেকে পড়বেন কি বলেন তো, এখান থেকে ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন অবশ্যই কি এটা পিটুইটারি থেকে খরিত হয়। আর ল্যাকটিনও কি পিটুইটারি থেকে হয়, অক্সিটোসিনও হয় পিটুইটারি থেকে। একমাত্র ব্যতিক্রম কোনটা, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কাদের ক্ষেত্রে পাওয়া যায়? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পাওয়া যায় নারীদের ক্ষেত্রে। মনে রাখবেন নারীদের ডিম্বাশয় থেকে, নারীদের কোন জায়গা থেকে, ডিম্বাশয় থেকে, নারীদের ডিম্বাশয় থেকে প্রোজেস্টেরন, সাধারণত ডিম্বাশয় থেকে কি করিত হচ্ছে, প্রোজেস্টেরন হচ্ছে। কর্পাস লুটিয়ামের ডিম্বাশয়ের কর্পাস লুটিয়ামের প্রোজেস্টেরন থেকে সাধারণত আমরা বলতে পারবো, কর্পাস লুটিয়ামের ডিম্বাশয় থেকে সাধারণত কি খরিত হয় বলেন তো, প্রোজেস্টেরন খরিত হয়। আচ্ছা এরপরে আসেন, কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টি কোডন রয়েছে? কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টি কোডন রয়েছে? ঠিক আছে, এটা সুন্দর করে একটু দেখতে হবে, কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টি কোডন রয়েছে। সাধারণত ভ্যালিনের জন্য, সাধারণত কি বলেন তো, ভ্যালিনের জন্য 4টি কোডন রয়েছে। কার জন্য? ভ্যালিন। কার জন্য বলেন তো, ভ্যালিনের জন্য 4টি কোডন রয়েছে। একটু দেখেন ভ্যালিন কিভাবে বুঝবেন, ভ্যালিনের জন্য 4টি কোডন একটু খেয়াল করবেন। এখান থেকে ভ্যালিনের জন্য 4টি কোডন কিভাবে রয়েছে আমরা একটু যদি দেখতে হয়, তাহলে আমরা দেখে নিব কিভাবে ভ্যালিনের জন্য 4টি কোডন আছে। ওকে, এই জায়গা থেকে কিভাবে কি করতে পারি একটু দেখেন। ভ্যালিনের জন্য 4টি কোডন থাকবে। কয়টি কোডন? 4টি কোডন থাকবে। কয়টি কোডন? 4টি কোডন। লিউসিনের জন্য 2টি, অরিজিনের জন্য 2টি, শুধুমাত্র ট্রিপ্টোফানের জন্য 1টি কোডন আছে। কতটি কোডন আছে? 1টি কোডন আছে। রিমাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসেন, মানব জীবনে ক্ষারক যুগলের সংখ্যা কত? 3000 মিলিয়ন। মানব জীবনে ক্ষারক যুগলের সংখ্যা কত বলেন তো? 3000 মিলিয়ন। ঝাড়া মুখস্থ করতে হবে, এটা কোনোভাবে এটা জানা সম্ভব না। এবারে মানব জীবনে কোন অঙ্গতে অক্সিজেন দেখা যায়? কোন অঙ্গতে অক্সিজেন দেখা যায়? অক্সিজেন দেখা যায় কোথায় বলেন তো? অক্সিজেন দেখা যাবে সাধারণত মাইটোকন্ড্রিয়াতে। কোথায়? মাইটোকন্ড্রিয়াতে সাধারণত কি দেখা যায়? অক্সিজেন দেখা যায়। বুঝাইতে পারছি? আচ্ছা ডান। মানুষের মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের আবরণ কোনটি? মানুষের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণ হচ্ছে, সাধারণত মনে রাখবেন, ম্যানিনজিস। কোনটা বলেন তো? ম্যানিনজিস। ম্যানিনজিস হচ্ছে মানুষের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের অংশ। যদি বলে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম কার অংশ? এটা হচ্ছে পৌষ্টিক নালীর অংশ। কার অংশ? পৌষ্টিক নালীর আবরণ। কিসের আবরণ? পৌষ্টিক নালীর আবরণ। পেরিকার্ডিয়াম কার অংশ? এটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। পেরিকার্ডিয়াম হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডের আবরণ। নিউরোকার্ডিয়াম হচ্ছে নিউরনের আবরণ। কার আবরণ বলেন তো? নিউরনের আবরণ। আচ্ছা এরপর আসেন, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোনটি খরিত হয়? এটা মুখস্থ করতে হবে। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে সাধারণত গ্লুকোকর্টিকয়েড। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কি বলেন তো? সাধারণত গ্লুকোকর্টিকয়েড হরমোন খরিত হয়। গোনাডোট্রপিক না, প্যারাথাইরয়েড থেকে, ক্যালাসিস্টোকাইনিন থেকে ক্যালাসিটনিন। দরকার নেই আপনার এত কিছু জানার, শুধু জানবেন কি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কি খরিত হয় বলেন তো? গ্লুকোকর্টিকয়েড নামক হরমোন খরিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আচ্ছা এবার আসেন, কোন উদ্ভিদটি বাংলাদেশে বিলুপ্ত প্রায়? এগুলো কি মুখস্থ করা কোশ্চেন, ঠিক আছে? মুখস্থ জাতীয় কোশ্চেন, এগুলো আপনাকে জানতে হবে। বিলুপ্ত প্রায় মানে মনে রাখেন, বিলুপ্ত প্রায়কে বলা হয় আর একটা নামে বলা হয় এন্ডেমিক উদ্ভিদ। এন্ডেমিক উদ্ভিদ বা এন্ডেমিক প্রাণী। এন্ডেমিক উদ্ভিদ বা কি বলা হয়? এন্ডেমিক প্রাণী বলা হয়। এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কি? পোডোকার্পাস নেরিফোলিস। পোডোকার্পাস নেরিফোলিস। খুবই ইম্পর্টেন্ট। লাস্ট পয়েন্ট, কোনটিতে পরিবহনতন্ত্র আছে কিন্তু ফুল হয় না? মানে ফুল ফল হবে, পরিবহনতন্ত্র হবে, পাতা থাকতে হবে, এদের ক্ষেত্রে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। কিন্তু এইটাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম, টেরিডোফাইটা, যাদের ক্ষেত্রে সাধারণত ফুল ফল হয় না,
কিন্তু কি হবে তা বলেন তো, পরিবহন তন্ত্র আছে, অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েম আছে, এদের হচ্ছে টেরিডোফাইটা। কাদের ক্ষেত্রে বলেন তো? টেরিডোফাইটার ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? অবশ্যই অ্যান্সার হবে টেরিডোফাইটা। ভয় ভয় ইম্পর্টেন্ট কথা বলতে পারছি। অবশ্যই টেরিডোফাইটার ক্ষেত্রে মনে রাখবেন, এদের ক্ষেত্রে ফুল ফল হয় না। টেরিডোফাইটার ক্ষেত্রে ফুল ও ফল হয় না, ফুল ও ফল হয় না, কিন্তু কি হয় বলেন তো? শুধুমাত্র পরিবহন তন্ত্র, জাইলেম এবং ফ্লোয়েম আছে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের 15টি কোশ্চেন। একটু মুখস্থ রিলেটেড কোশ্চেন ছিল, তারপরও সুন্দর করে বুঝে বুঝে করার ট্রাই করেছি, আমরা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই জায়গা থেকে বলবো এভাবে সুন্দর করে প্রত্যেকটি কোশ্চেন সলভ করতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত শুভকামনা রইল, দেখা হোক বিজয়। আসসালামু আলাইকুম।